বলছি, ওনার সঙ্গে আমার কথা হয়েছিল জেনারেল হামিদের সঙ্গে, এবং ঢাকা ডেটের কমান্ডার ছিল ব্রিগেডিয়ার জেনারেল মিজান। এই দুজনের সঙ্গে আমার কথা হয়েছিল। আমি 26শে জুলাইয়ের কথা বলছি। এবং জেনারেল হামিদ এবং জেনারেল মিজান দুজনের বাড়ি কক্সবাজার। আমি দুজনের সঙ্গে কথা বলেছিলাম এবং তারা খুবই ক্লোজ, এবং তারা নিজেদেরকে বঙ্গবন্ধুর মানে কি বলে যে সেই ভয়াবহ সমর্থক, এবং বঙ্গবন্ধু কন্যার জীবন মানে তাদের জীবন এরকম একটা ব্যাপার স্যাপার তাদের কাছে আমি অনেক সময় শুনেছি। তো সেই দুজন জেনারেলের সঙ্গে আমার কথা হয়েছিল 26শে জুলাই 2024-এ। তো আমি তাদেরকে একটা প্ল্যানিং দিয়েছিলাম যে দেখুন, এরকম বিষয় দেশের এই পরিস্থিতিতে এই কথিত ছাত্র আন্দোলন থেকে যদি আমাদেরকে বেরোতে হয়, তাহলে আমাদের এই প্ল্যানিংটা বাস্তবায়ন করলে আমরা সেটা করব। উনি আমাকে বললেন যে এটা খুব ভালো পরামর্শ, করা যেতে পারে। হ্যাঁ, 28শে সেপ্টেম্বর, দীপান্বিতা, 28শে সেপ্টেম্বর জেনারেল মিজান আমাকে ফোন করলেন। ফোন করে আমাকে বললেন, ব্রিগেডিয়ার জেনারেল ছিলেন উনি। তো উনি আমাকে ফোন করলেন, ফোন করে বললেন যে ভাই, আমরা এটা আর এক্সিকিউট করতে চাই না। কেন? এত সুন্দর একটা প্রোগ্রাম, আমি তো সব বলে দিয়েছি, এটা করা উচিত। তো উনি আমাকে বললেন যে না, এটা করা যাবে না। আমি কেন যাবে না? বলে উপরে মহলের নির্দেশনা নেই। আমি খুব চেষ্টা করলাম জেনারেল হামিদের সঙ্গে যোগাযোগ করার জন্য, যে উনাকে ব্যাপারটা জানি কেন এটা বন্ধ করা হলো। আমি কি প্ল্যান সেটা আমি বলছি না। তো আমি ওনাকে রিচ করতে পারলাম না। উনি আমাকে নিজে ফোন করতেন, ওনাকে ফোন করলে উনি অনেকভাবে আমাকে মানে 1 ঘন্টা হোক 3 ঘন্টা হোক একদিন পরে ফোন করতেন। কিন্তু আমি এই 28শে জুলাই ওনাকে আমি 13 বার ফোন করেছি, উনি আমাকে রেসপন্স করেন। তখন আমি বুঝেছি যে সামথিং ইজ রং। এবার আমি মোটামুটি এই যে ঘটনা, এই ঘটনার পর তো যা হবার হলো, দেশের যা পরিস্থিতি হলো, এরপরে আমি এই ঘটনার পরে যখন বিভিন্ন জায়গা থেকে আমাদের এই বড় বড় জেনারেলরা, আমাদের মন্ত্রীরা যারা মানে গণভবনে নিয়মিত যাতায়াত করতেন, সেরকম আমি 2-3 জনের সঙ্গে কথা বললাম। 2জন সামরিক কর্মকর্তা এবং একজন মন্ত্রী। আমি মন্ত্রীর নাম বলি, আমাদের হোম মিনিস্টারের সঙ্গে আমার কথা হলো। আমি কামাল সাহেবকে বললাম যে লিডার, আপনি তো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্বে ছিলেন, আপনিই তো এটা নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করেছেন। তো সেনাবাহিনী রাস্তায় ছিল, আপনার বাহিনী ফেল করলো, আমরা কেন আমাদের এই পতন হলো? তো উনি আমাকে বললেন যে, উনি ফার্স্ট আমাকে বললেন যে এখন বলেন না, কিন্তু ঘটনা হচ্ছে সেনাবাহিনী আমাদের সঙ্গে বিট্টে করেছে। তো আমি বললাম, সেনাবাহিনী বিট্টে করেছে তো আপনারা কেন পদক্ষেপ নেননি? আপনারা কি জানতেন না? বললো যে না। আমি বললাম, কিভাবে আপনি বুঝলেন সেনাবাহিনী বিট্টে করেছে? তো উনি আমাকে বললেন যে 4 আগস্ট রাতে 11:30 পর্যন্ত উনি গণভবনে ছিলেন। এটা মিডিয়াতে এসে গেছে অলরেডি, তারপর আমি বলি। তো 4 আগস্ট গভীর রাত পর্যন্ত ছিলেন, এবং সেখানে সেনাপ্রধান নিজে দায়িত্ব নেন যে ঢাকা শহর এবং গণভবন রক্ষা করার দায়িত্ব সেনাবাহিনীর, বাকিটা করবে পুলিশ বা রাজনৈতিক দলের, কিন্তু সেখানেও আমার সেনাবাহিনী রক্ষা করবে। এবং উনি আবেগ আপ্লুত হয়ে সেনাপ্রধান এও বলেন যে আমি এত বড় অবদান, আমাকে সেনাপ্রধান, আমি একটা অসুস্থ মানুষ, এই খন্দকার মুস্তাকের মতো, যে হাঁসের মাংস খেয়ে গেছে বঙ্গবন্ধুকে যেভাবে, এই খন্দকার মুস্তাকও কান্নাকাটি করার মতো ছল করে বলেছিলেন মাননীয় প্রধানমন্ত্রীকে বা সবাইকে যারা সেখানে উপস্থিত। সেখানে সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনীর প্রধান, পুলিশ বাহিনীর প্রধান, ডিজিএফআই ডিজি, এনএসআই ডিজি, স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, এবং আমাদের 2জন মন্ত্রী ছিলেন, আরো 2জন জেনারেল ছিলেন এই বৈঠকে। তো আমি উনি আমাকে বললেন, কামাল সাহেব, যে উনি সেই কান্নার ছলে, পারলে কান্না করে দেন, যে আমি অসুস্থ মানুষ, আমার তো সেনাবাহিনী প্রধান হওয়ার মতো ফিজিক্যাল আমি ফিট ছিলাম না, আমাকে আনফিট, আমি আনফিট, তারপরেও এত বড় দায়িত্ব আমাকে দিয়েছেন, আমাকে এত সম্মান দিয়েছেন, বঙ্গবন্ধুর কন্যাকে রক্ষা করা, আমাদের মানে প্রধানমন্ত্রীকে রক্ষা করা, এটাই তো আমাদের দায়িত্ব। এটা নিয়ে আপনারা টেনশন করেন, আপনারা আপনাদের কাজ করেন। আমাকে হোম মিনিস্টার বললেন যে আমি যা আসার সময় আমি আবার রিপিট করলাম যে স্যার, ইয়েকে বললাম, সেনাপ্রধানকে বললাম যে ওয়াকার সাহেব, কি আসলেই আমরা পারবো? আমরা কি পারবেন আপনি? উনি আমাকে বললেন হাত উঁচু করে যে স্যার ডন্ট ওয়ারি, আপনি বাড়ি যান, ঘুমান তো, আমি দেখে নিচ্ছি। পরের দিন সকাল 11:30টার সময় প্রথম কিন্তু উত্তরা থেকে একজন ব্রিগেডিয়ার জেনারেল দায়িত্বে ছিলেন সেখানে, ওর নামটা আমার মনে নেই, সেটি কিন্তু প্রথম এই জঙ্গিদেরকে খুলে দেওয়া হয়, দ্বিতীয়ত খুলে দেওয়া হয় যাত্রাবাড়িতে, তৃতীয়ত দেওয়া হয় হচ্ছে আপনার আমাদের বাবুবাজার ব্রিজ, তারপরে ছাড়া হচ্ছে আপনার গণভবনের ওই সাইডটা, ওই কি বলে
গাবতলী 4টা পয়েন্ট খুলে দেওয়া হয় এবং পরবর্তীতে তো নিয়ন্ত্রণ থাকে না, সবাই চলে আসে। তো এই যে ক্যালকুলেশন, এটাকে আপনার কি মনে হয়? নিশ্চয়ই এটাতে ভাববার কোনো অবকাশ নেই যে সেনাবাহিনী আমাদের পক্ষে ছিল। সেনাপ্রধান দেশ রক্ষা করছেন আর তার বাহিনী ছেড়ে দিচ্ছেন, এটি কি ভাবা যায়? সুতরাং এই ক্যালকুলেশনটা পরিষ্কার যে এটা সেনা অভ্যুত্থান আর জঙ্গি অভ্যুত্থান। মানে কাদেরকে ছেড়ে দিয়েছে সেনাবাহিনী, কারা তারা? এরপরে এই যে রিসেন্টলি এবছর এই 5 আগস্টের কথিত বিপ্লবের বর্ষপূর্তিতে একটা অনুষ্ঠানে দাঁড়িয়ে ডিজিএফ এর সাবেক ডিজি মেজর জেনারেল ফজলে লাহি আকবর, যিনি বেগম খালেদা জিয়ার এই মুহূর্তে উপদেষ্টা, তিনি বলেছেন যে 5 আগস্টের আগের দিন অর্থাৎ 4 আগস্ট উনাকে সেনাপ্রধান ডেকে নিয়ে রাজনৈতিক নেতাকর্মীদের সঙ্গে কানেক্টেড হওয়ার যে পথ তৈরি করার জন্য উনি অনুরোধ করেছিলেন এবং সেটি উনি করেছিলেন। উনি বলেছেন, ওনার মুখের কথা, ইভেন একটা সেন্সিটিভ ইস্যু উনি বলেছেন যে একটা দেশের সেনাপ্রধান ওনার সঙ্গে কথা বলবেন আরেকজন সেনাপ্রধানের সঙ্গে, সেখানে উনি ওনাকে অফার করেছেন যে আপনি থাকেন। তো কত বড় কনস্পিরেসি ছিল এবং কত পরিকল্পিত ছিল, এটা হঠাৎ করে হয়নি, এটা দীর্ঘদিনের পরিকল্পনা। ইভেন আমি জানি, আমি অনেক কিছু বলা যায় না, বলতে হয়, অনেকের নাম নিতে পারি না। তো ধরেন আমি এমন একজনকে চিনি যিনি এই জেনারেল ওয়াকারের ছোটবেলার বন্ধু, আজিমপুরের বন্ধু। উনি তো আজিমপুরের স্কুলের ওইদিকে পড়েছেন এবং ওনারা বংশালে যে পাকিস্তান মাঠের নাম নিশ্চয়ই আপনি শুনেছেন দীপান্বিতা, এই পাকিস্তান মাঠে জেনারেল ওয়াকাররা আড্ডা দিতেন, সেখানকার একজন বন্ধুকে আমি চিনি। সেই বন্ধুর সঙ্গে আমার কথা হয়েছে, আমি অনেকের সঙ্গে কথা বলার চেষ্টা করি তার পরিচিত। উনি আমাকে স্পষ্ট করে বলেছেন যে আমাদের একজন সাবেক সাধারণ সম্পাদক আওয়ামী লীগের, তার একজন আত্মীয়, যে আত্মীয় ওখানে শিবিরের প্রেসিডেন্ট ছিল, সভাপতি ছিল বংশাল শিবিরের, সেই শিবিরের প্রেসিডেন্টের বন্ধু ছিল জেনারেল ওয়াকার। এবং শিবিরের যে এই সাথী সমাবেশগুলো এই পাকিস্তান মাঠে হতো, সেখানে জেনারেল সাহেব উপস্থিত থাকতেন স্কুল লাইফ থেকেই। তো সেই জেনারেল সাহেব আমাদের সঙ্গে বিট্রে করেনি বা করেছে, এই প্রশ্ন আমি আর মানে বেশি ব্যাখ্যায় যাব না। তো 5ই আগস্ট যে প্রশ্নটি আপনি শুরুতেই করেছিলেন যে ইন্ডিয়া জানতো, ইন্ডিয়া 1975-এর 15ই আগস্টের আগের মতো জুলাইয়ের থেকেই বাংলাদেশ সরকারকে সাবধান করেছে যে আপনাদের বিরুদ্ধে যে আন্দোলন হচ্ছে, এই আন্দোলন ছাত্র আন্দোলন নয়, এই আন্দোলনটি জঙ্গি আন্দোলন, আপনাদের পতনের আন্দোলন, এবং আপনাদের সামলাতে খুব খুব বেগ পেতে হবে। এবং আপনাকে আমি বলি যে 19শে জুলাই আপনি যদি এএনআই, ভারতের একটা নিউজ এজেন্সি আছে এএনআই, এই এএনআই কে আপনি যদি আর্কাইভ খোঁজেন, তাহলে হর্ষবর্ধন শ্রিংলা, যিনি ভারতের সাবেক পররাষ্ট্র সচিব এবং আমাদের বাংলাদেশের হাই কমিশনার ছিলেন, এবং উনি এখন রাজ্যসভার সদস্য, সংসদ সদস্য, হর্ষবর্ধন শ্রিংলা স্যার 19শে জুলাই একটি ইন্টারভিউ দিয়েছিলেন এএনআইতে, এবং উনি নিজে আমাকে এই ক্লিপ পাঠিয়েছিলেন এই ইন্টারভিউয়ের। সেখানে উনি স্পষ্ট করে বলেছিলেন বাংলাদেশে যা হচ্ছে এটা আইএসআই অপারেশন, আইএসআই অপারেশন উনি বলেছিলেন। তো ভারত যদি সাবধান না করবে, তাহলে মিডিয়াতে যে তার বলার কথা না, কিন্তু ভারতের একজন উচ্চ পদস্থ কর্মকর্তা ছিলেন, ভারতের ফুল ফরেন সেক্রেটারি ছিলেন, তো উনি মিডিয়াতে বলা মানে কি? তাহলে ইনফরমেশন ভারতের কাছে যা ছিল ভারত দিয়েছিল, কিন্তু আওয়ামী লীগ তা বিশ্বাস করেনি, আমাদের তৎকালীন সরকার সেটা বিশ্বাস করেনি। তারা বলেছে যে না, আমরা এটা সামলাতে পারবো, ছাত্রদের আন্দোলন, এটা ছেলে মানুষই হয়ে গেছে। এই সামরিক অভ্যুত্থান ঠেকানোর জন্য অনেক পথ আওয়ামী লীগের হাতে ছিল, এই জঙ্গি অভ্যুত্থান ঠেকানোর জন্য অনেক পথ আওয়ামী লীগের কাছে ছিল, কিন্তু কেউ সেটা ঠেকায়নি। কেন ঠেকায়নি সেই প্রশ্নটা আমরা কেন করছি না? আমাদের দলের খন্দকার মুস্তাক কে, এই 1 বছরে আমরা কেন বের করতে পারছি না মুস্তাকদের, তার অনুসারীদের? দল ভেঙে যাবে তাই? দল আছে নাকি? বাংলাদেশ আওয়ামী লীগ তো টিকে আছে জনসাধারণের উপরে, সাধারণ ভোটারদের মধ্যে, খোকনের মধ্যে, দীপান্বিতার মধ্যে। আওয়ামী লীগের নেতাদের কাছে কোনো ইয়ে নেই, সমর্থন নেই। আওয়ামী লীগের নেতাদের ফেসবুক লাইভে 1000 পোস্ট মানে কমেন্টস হলে 950টা গালি দেয়। এই আওয়ামী লীগের নেতারা তো দেশে ফিরে কিছু করতে পারবে না, তাদের তো জনসমর্থন পাবে না তারা কেউ। সুতরাং এই খন্দকার মুস্তাকদের রেখে মাননীয় প্রধানমন্ত্রী দেশে যেতে হবে। আমরা প্রত্যাশা করছি তিনি সেটাই যাবেন, আশা করছি তাই। হ্যাঁ, কোনো চোর চুট্টা, কোনো বাটপার, কোনো ওই কি বলে হেফাজতের লুঙ্গির নিচে থাকা মানুষকে বাংলাদেশ আওয়ামী লীগ ধারণ করলে সেই আওয়ামী লীগ তো কোনোদিন দাঁড়াবে না।
এখান থেকে সরতে হবে। আওয়ামী লীগকে হতে হবে বঙ্গবন্ধুর আওয়ামী লীগ, অসাম্প্রদায়িক চেতনার আওয়ামী লীগ, যেখানে ধর্ম, বর্ণ, কর্ণ, শ্রেণী বিন্যাস থাকবে না। সেখানে থাকবে মানুষ, বাংলাদেশের মানুষ, এবং যারা বাংলাদেশকে স্বীকার করে, বাঙালিপনায় যারা বিশ্বাস করে, তাদেরকে নিয়ে থাকতে হবে। সুতরাং 1975 আর 2024-এর 5ই আগস্ট, দুটো আগস্টই একই সূত্রে গাঁথা, একই কায়দা, একইভাবেই পরিচালিত হয়েছে এবং সেটা সফল হয়েছে। দুভাবেই তারা মানে দুপাশেই, মানে দু সময়েই তারা আমাদের সরকারের, আমাদের ব্যর্থতার, আমাদের অজ্ঞতার কারণেই তারা সফল হয়েছে। হ্যাঁ, এবং তাদের যে সফলতা, তার প্রমাণ তো আমরা পাচ্ছি। দেখেন, আজকে